চিরায়ত সাহিত্যে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পল্লীকবি জসীমউদ্দীন সংকলিত বাঙালির হাসির গল্প থেকে ৩টি গল্প। আমাদের প্রথম গল্প আটকলা, দ্বিতীয় গল্প বোকা সাথী, তৃতীয় এবং শেষ গল্প হেন তেন। তো চলুন শুরু করা যাক পল্লীকবি জসীমউদ্দীন সংকলিত বাঙালির হাসির গল্প। আজকে শুনবেন এর প্রথম পর্ব। পর্যায়ক্রমে আমরা বাঙালির হাসির গল্পের ২টি সংকলনই পড়ব। তো চলুন শুরু করা যাক আজকের আমাদের প্রথম পর্ব। প্রথম গল্প আটকলা। রহিম শেখ বড়ই রাগী মানুষ। কোনো কাজে একটু এদিক ওদিক হলেই সে তার বউকে ধরিয়া বেদম মারে। সেদিন বউ সকালে উঠিয়া ঘরদোর জাটা দিতেছে। রহিম শেখ ঘুম হইতে উঠিয়া বলিল, আমার হুক্কায় পানি ভরিয়াছ? বউ বলিল, তুমি তো ঘুমাইতেছিলে, তাই হুক্কায় পানি ভরি নাই, এই এক্ষুনি ভরিয়া দিতেছি। রহিম চোখ গরম করিয়া বলিল, এত বেলা হইয়াছে, তবুও হুক্কায় পানি ভরো নাই? দাঁড়াও, দেখাইতেছি তোমার মজাটা। এই বলিয়া সে যখন বউকে মারিতে উঠিয়াছে, বউ বলিল, দেখো, যখন তখন তুমি আমাকে মারধর করো, আমি কিছুই বলি না। জানো আমরা মেয়ের জাত, আটকলা হেকমত আমাদের মনে মনে। ফের যদি মারো তবে আটকলা দেখাইয়া দেব। এই কথা শুনিয়া রহিম শেখের রাগ আরো বাড়িয়া গেল। সে একটা লাঠি লইয়া বউকে মারিতে মারিতে বলিল, ওরে শয়তানি, দেখা দেখি তোর আটকলা কেমন। তুই কি ভাবিয়াছিস আমি তোর আটকলাকে ডরাই? বহুক্ষণ বউকে মারিয়া রহিম মাঠের কাজে বাহির হইয়া গেল। অনেকক্ষণ কাঁদিয়া কাঁদিয়া বউ মনে মনে একটি মতলব আটিল। স্বামী স্ত্রীর ঝগড়া সহজেই মিটিয়া যায়। দুপুরে রহিম ভাত খাইতে আসিলে বউ রহিমের কাছে জানিয়া লইল কাল সে কোন ক্ষেতে হাল বাহিবে। বিকাল হইলে বউ বাড়ির কাছের এক জেলেকে ডাকিয়া আনিয়া বলিল, জেলে ভাই, কাল ভোর হওয়ার কিছু আগে তুমি আমাকে একটি তাজা শোল মাছ আনিয়া দিবে। আমি তোমাকে ১ টাকা আগাম দিলাম, আরও যদি লাগে তাও দেব। শেষ রাতে আমি জাগিয়া খিড়কির দরজার সামনে দাঁড়াইয়া থাকিব, তখন তুমি গোপনে শোল মাছটি আমাকে দিয়া যাইবে। গ্রাম দেশে একটা শোল মাছের দাম বড়জোর ৮ আনা। ১ টাকা পাইয়া জেলে মনের খুশিতে বাড়ি ফিরিল। সে এ পুকুরে জাল ফেলে, ও পুকুরে জাল ফেলে, কত ট্যাংরা পুঁটি পাবদা মাছ জালে আটকায়, কিন্তু শোল মাছ আর আটকায় না। রাত যখন শেষ হইয়া আসিয়াছে, তখন সত্যি সত্যি একটি শোল মাছ তার জালে ধরা পড়িল। তাড়াতাড়ি মনের খুশিতে সে মাছটি লইয়া রহিম শেখের বাড়ির খিড়কির দরজায় আসিল। বউ তো আগেই সেখানে আসিয়া দাঁড়াইয়া আছে। মাছটি লইয়া বউ তাড়াতাড়ি যে ক্ষেতে রহিম আজ লাঙল বাহিবে সেখানে পুঁতিয়া রাখিয়া আসিল। সকাল হইলে রহিম ক্ষেতে আসিয়া লাঙল জড়িল। সে একদিক হইতে লাঙলের ফাড় দিয়া ওদিকে যায়, ওদিক হইতে এদিকে আসে। হঠাৎ তাহার লাঙলের তলা হইতে একটি শোল মাছ লাফাইয়া উঠিল। রহিম আশ্চর্য হইয়া মাছটিকে ধরিয়া লইয়া বাড়ি ফিরিয়া আসিল। তারপর বউকে বলিল, লাঙলের তলায় এই তাজা শোল মাছটি পাইলাম, খোদার কি কুদরত! এই মাছের কিছুটা ভাজা করিবে, আর কিছুটা করিবে তরকারি। অনেকদিন মাছ ভাত খাই না, আজ পেট ভরিয়া মাছ ভাত খাইব। এই বলিয়া রহিম ক্ষেতের কাজে চলিয়া গেল। দুপুর হইতে না হইতে বাড়ি ফিরিয়া আসিয়া সে বউয়ের কাছে খাইতে চাইল। বউ ১ থালা ভাত আর কয়েকটা পোড়ামরিচ আনিয়া তাহার সামনে ধরিল। একে তো ক্ষুধার জ্বালায় তাহার শরীর জ্বলিতেছে, তাহার উপর এই মরিচ পোড়া আর ভাত দেখিয়া রহিমের মাথায় খুন চাপিয়া গেল। সে চোখ গরম করিয়া বলিল, সেই শৈল মাছ কি করিয়াছিস, শিগগিরি বল। বউ যেন আকাশ হইতে পড়িল, এমনই ভাব দেখাইয়া বলিল, কই, মাছ কোথায়? আজ কি তুমি বাজার হইতে মাছ কিনিয়াছ? রহিম বলিল, কেন, আজ যে ইটাক্ষেত হইতে শোল মাছটা ধরিয়া আনিলাম। বউ উত্তর করিল, বল কি, ইটাক্ষেতে কেহ কখনো শোল মাছ ধরিতে পারে? কখন তুমি আমাকে শোল মাছ আনিয়া দিলে? তোমার মাথা কি খারাপ হইয়াছে? তখন রহিমের মাথায় আগুন জ্বলিতেছে।
সে চিৎকার করিয়া উঠিল, ওরে শয়তানি, এমন মাছটা তুই নিজেই রাঁধিয়া খাইয়া আমার জন্য রাখিয়াছিস পোড়া মরিচ আর ভাত, দেখাই তোরে মজাটা। এই বলিয়া রহিম বউকে বেদম প্রহার করিতে লাগিল। বউ চিৎকার করিয়া সমস্ত পাড়ার লোক জড়ো করিয়া ফেলিল। ওরে তোমরা দেখো রে, আমার স্বামী পাগল হইয়াছে, আমাকে মারিয়া ফেলিল। বউয়ের চিৎকার শুনিয়া এ পাড়া ও পাড়া হইতে বহু লোক আসিয়া জড়ো হইল। তাহারা জিজ্ঞাসা করিল, তোমরা এত চেঁচামেচি করতেছ কেন? তোমাদের কি হইয়াছে? রহিম বলিল, দেখো ভাই সকলেরা, আজ আমি একটা তাজা শোল মাছ ধরিয়া আনিয়া বউকে দিলাম পাক করার জন্য। এই রাক্ষসী সেটা নিজেই খাইয়া ফেলিয়াছে, আর আমার জন্য রাখিয়াছে এই মরিচ পোড়া আর ভাত। আপনারাই বিচার করেন, এমন বউর কি শাস্তি হইতে পারে? বউ তখন হাত জোর করিয়া বলিল, দোহাই আপনাদের সকলের, আপনারা ভালোমতো পরীক্ষা করিয়া দেখেন আমার স্বামীর মাথা খারাপ হইয়া সে যাতা বলিতেছে কিনা। ওর কাছে আপনারা জিজ্ঞাসা করেন, ও কোথা হইতে মাছ আনিল আর কখন আনিল। রহিম বলিল, আজ সকালে আমি ওই ইটা খেতে যখন লাঙল দিতেছিলাম, তখন একটি বড় শোল মাছ আমার লাঙলের তলায় লাফাইয়া উঠিয়াছিল, সেটি ধরিয়া আনিয়া বউকে রান্না করিতে দিয়াছিলাম। বউ পাড়ার সকলকে বলিল, আপনারাই বলুন, শুকনা মাঠে তাজা শোল মাছ কেমন করিয়া আসিবে? আমার স্বামী পাগল না হইলে এমন কথা বলিতে পারে? গায়ের লোকেরা সকলেই বলাবলি করিল, রহিম শেখের ইটা ক্ষেতের ধারে পাশে কোনো ইদারা পুকুর নাই, সেখানে শোল মাছ আসিবে কোথা হইতে? রহিম নিশ্চয় পাগল হইয়াছে। তখন তাহারা যুক্তি করিয়া রহিমকে দড়ি দিয়া বাঁধিতে গেল। সে যখন বাধা দিতেছিল, সকলেই তখন তাহাকে কিল থাপ্পড় মারিতেছিল। একজন বলিল, পানিতে চোবাইলে পাগলের পাগলামি সারে, চল ভাই, একে পুকুরে লইয়া কিছুটা চোবাইয়া আনি। যেই কথা সেই কাজ। সকলে ধরিয়া রহিমকে খানিকটা পুকুরে চোবাইয়া আনিল। রহিম বাধা দিতে চাহে, কিন্তু কার বাধা কে মানে? রহিম রাগে শুষাইতে লাগিল। তখন একজন বলিল, উহাকে আজই পাগলাগারদে লইয়া যাও, নতবা রাগের মাথায় কাকে খুন করিয়া ফেলবে বলা তো যায় না। রহিমের বউ বলিল, আপনারা আজকের মতো ওকে খামের সঙ্গে বাঁধিয়া রাখিয়া যান, কাল যদি না সারে পাগলাগারদে লইয়া যাইবেন। গায়ের লোকেরা তাই করিল। রহিমকে একটি ঘরের খামের সঙ্গে কষিয়া বাঁধিয়া যে যার বাড়ি চলিয়া গেল। সব লোক চলিয়া গেলে বউ রহিমের হাত পায়ের বাঁধন খুলিয়া দিয়া হাসিতে হাসিতে মাছ ভাতের থালা আনিয়া তাহার সামনে ধরিল। সদ্য পাক করা মাছের তরকারির গন্ধ সারাদিন না খাওয়া রহিমের নাকে আসিয়া লাগিল। সে মাথা নিচু করিয়া ভাত খাইতে আরম্ভ করিল। পাখার বাতাস করিতে করিতে বউ বলিল, দেখো, আমরা মেয়ের জাত, ৮ কলা বিদ্যা জানি, তারই ১ কলা আজ তোমাকে দেখাইলাম, তাতেই এত কাণ্ড। বাকি ৭ কলা দেখাইলে কি যে হইবে বুঝিতেই পারো। রহিম বলিল, দোহাই তোমার, আর ৭ কলার ভয় দেখাইও না, এই আমি কসম কাটিলাম। এখন হইতে আর যদি তোমার গায়ে হাত তুলি, তখন যাহা হয় করিও। দ্বিতীয় গল্প, বোকা সাথী। এক নাপিত, তার সঙ্গে এক জোলার খুব ভাব। নাপিত লোককে কামাইয়া বেশি পয়সা উপার্জন করিতে পারে না, জোলাও কাপড় বুনিয়া বেশি লাভ করিতে পারে না। দুজনেরই খুব টানাটানি, আর টানাটানি বলিয়াই কাহারও বউ কাহাকে দেখিতে পারিত না। এটা কিনিয়া আনো নাই, ওটা কিনিয়া আনো নাই বলিয়া বউরা দিনরাত কেবল মিটির মিটির করিত। কাহা তাক আর ইহা সহ্য করা যায়? একদিন জোলা যাইয়া নাপিতকে বলিল, বউয়ের জ্বালায় আর তো বাড়িতে টিকতে পারছি না। নাপিত জবাব দিল, ভাইরে, আমারও সেই কথায়, দেখ না আজ পিসার বাড়ি দিয়া আমার পিঠের ছাল আর রাখে নাই। জোলা জিজ্ঞাসা করে, আচ্ছা ভাই, ইহার কি কোনো বিহিত করা যায় না? নাপিত বলে, চল ভাই, আমরা দেশ ছাড়িয়া বিদেশ চলিয়া যাই, যেখানে বউরা আমাদের আর খুঁজিয়া পাইবে না, আর জ্বালাতনও করিতে পারিবে না। সত্য সত্য একদিন তাহারা দেশ ছাড়িয়া পালাইয়া চলিল। এ দেশ ছাড়িয়া ও দেশ ছাড়িয়া যাইতে যাইতে তাহারা এক বিজন জঙ্গলের মধ্যে আসিয়া পড়িল।
এমন সময় হালুম করিয়া এক বাঘ আসিয়া তাদের সামনে খাড়া। ভয়ে জোলা তো ঠিরঠির করিয়া কাঁপিতেছে। নাপিত তার ঝুলি হইতে একখানা আয়না বাহির করিয়া বাঘের মুখের সামনে ধরিয়া বলিল, এই বাঘটা তো আগেই ধরিয়াছি। জোলা, তুই দড়ি বাহির কর, সামনের বাঘটাকেও বাঁধিয়া ফেলি। বাঘ আয়নার মধ্যে নিজের ছবি দেখিয়া ভাবিল, এরা না জানি কত বড় পালোয়ান, একটা বাঘকে ধরিয়াছে, আবার আমাকেও বাঁধিয়া রাখিতে দড়ি বাহির করিতেছে। এই না ভাবিয়া বাঘ লেজ উঠাইয়া দে চম্পট। জোলা তখনও ঠিরঠির করিয়া কাঁপিতেছে। বনের মধ্যে আধার করিয়া রাত আসিল, ধারে কাছে কোনো ঘরবাড়ি নাই। সেখানে দাঁড়াইয়া থাকিলে বাঘের পেটে যাইতে হইবে। সামনে ছিল একটা বড় গাছ। দুজনে যুক্তি করিয়া সেই গাছে উঠিয়া পড়িল। এদিকে হইয়াছে কি, সেই যে বাঘ ভয়ে পালাইয়া গিয়াছিল, সে যাইয়া আর সব বাঘদের বলিল, অমুক গাছের তলায় দুইজন পালোয়ান আসিয়াছে, তাহারা একটা বাঘকে ধরিয়া রাখিয়াছে, আমাকেও বাঁধিতে দড়ি বাহির করিতেছিল। এই অবসরে আমি পালাইয়া আসিয়াছি, তোমরা কেহ ও পথ দিয়া যাইও না। বাঘের মধ্যে যে মোরল, সেই জাদ্রেল বাঘ বলিল, কিসের পালোয়ান? মানুষ কি বাঘের সাথে পারে? চল, সকলে মিলিয়া দেখিয়া আসি। জঙ্গি বাঘ, সিঙ্গি বাঘ, মামদো বাঘ, খুতখুতে বাঘ, কুতকুতে বাঘ, সকল বাঘ তর্জন গর্জন করিয়া সেই গাছের তলায় আসিয়া উপস্থিত হইল। একে তো রাত অন্ধকারী, তার উপর বাঘের হুঙ্কারি। অন্ধকারে জোড়া জোড়া বাঘের চোখ জলজল করিতেছে। তাই না দেখিয়া জোলা এবার ভয়ে কাঁপিয়া অস্থির। নাপিত বলে, জোলা, তুই একটু সাহস কর। নাপিত যত বলে, জোলা, একটু সাহসে ভর কর, জোলা ততই কাঁপে। তখন নাপিত দড়ি দিয়া জোলাকে গাছের ডালের সঙ্গে বাঁধিয়া রাখিল। কিন্তু তাহারা গাছের আড়ালে আসে বলিয়া বাঘ তাদের নাগাল পাইতেছে না। তখন চাদ্রেল বাঘ আর সব বাঘদের বলিল, দেখ তোরা, একজন আমার পিঠে ওঠ, তার উপর আরেকজন ওঠ, তার উপর আরেকজন ওঠ, এমন করিয়া উপরে উঠিয়া হাতের থাবা দিয়া এই লোক দুটাকে নামাইয়া লইয়া আয়। এমনভাবেই একজনের পিঠে আরেকজন, তার পিঠে আরেকজন করিয়া যেই উপরের ভাগটি জোলাকে ছুঁইতে যাইবে, অমনি ভয়ে ঠিরঠির করিয়া কাঁপিতে কাঁপিতে দড়ি সমেত জোলা তো মাটিতে পড়িয়া গেল। ওপরের ডাল হইতে নাপিত বলিল, জোলা, তুই দড়ি দিয়া মাটির ওপর হইতে জাদ্রেল বাঘটাকে আগে বাঁধ, আর আমি উপরের দিক হইতে একটা একটা করিয়া সবগুলো বাঘকে বাঁধিতেছি। এই কথা শুনিয়া নিজের ভাগ ভাবিল, আমাকেই তো আগে বাঁধিতে আসিবে। তখন সে লেজ উচাইয়া দে দৌড়। তখন এ বাঘের উপর ও বাঘ পড়ে, সে বাঘের উপর আরেক বাঘ পড়ে। নাপিত উপর হইতে বলিল, জোলা, মজবুত করিয়া বাঁধ, মজবুত করিয়া বাঁধ, একটা বাঘও যেন পালাইতে না পারে। সব বাঘই তখন পালাইয়া সাপ। বাকি রাতটুকু কোনো রকমে কাটাইয়া পরের দিন সকাল হইলে জোলা আর নাপিত বন ছাড়িয়া অন্য আরেক রাজ্যে আসিয়া উপস্থিত হইল। রাজা রাজসভায় বসিয়া আছেন। এমন সময় নাপিত জোলাকে সঙ্গে লইয়া রাজার সামনে যাইয়া হাজির। মহারাজ, প্রণাম হই। রাজা বলিলেন, কি চাও তোমরা? নাপিত বলিল, আমরা দুইজন বীর পালোয়ান, আপনার এখানে চাকরি চাই। রাজা বলিলেন, তোমরা কেমন বীর তা পরখ না করে আমি তো চাকরি দিতে পারি না। আমার রাজবাড়িতে আছে 10 জন কুস্তিগীর, তাহাদের যদি কুস্তিতে হারাইতে পারো তবেই চাকরি মিলবে। নাপিত বলিল, মহারাজের আশীর্বাদে নিশ্চয় তাদের হারাইয়া দেব। তখন রাজা কুস্তি পরখের একটা দিন স্থির করিয়া দিলেন। নাপিত বলিল, মহারাজ, কুস্তি দেখিবার জন্য তো কত লোক সমাগম হইবে, মাঠের মধ্যে একখানা ঘর তৈরি করে দেন। যদি কোনো বৃষ্টি বাদল হয়, লোকজন সেখানে যাইয়া আশ্রয় লইবে। রাজার আদেশে মাঠের মধ্যে প্রকাণ্ড খড়ের ঘর তৈরি হইল। রাত্রে নাপিত চুপি চুপি যাইয়া তাহার খুঁট দিয়া ঘরের সমস্ত বাঁধন কাটিয়া দিল। প্রকাণ্ড খড়ের ঘর কোন রকম থামের উপর খাড়া হইয়া দাঁড়াইয়া রহিল। পরের দিন কুস্তি দেখিতে হাজার হাজার লোক জমা হইল।
রাজা আসিয়াছেন, রানী আসিয়াছেন, মন্ত্রী, কোটাল, পাত্র, মিত্র কেহ কোথাও বাদ নাই। মাঠের মধ্যেখানে রাজবাড়ির বড় বড় কুস্তিগিরেরা গায়ে মাটি মাখাইয়া লড়াইয়ের সমস্ত কায়দাগুলো ইস্তেমাল করিতেছে। এমন সময় কুস্তিগিরের পোশাক পরিয়া নাপিত আর জোলা মাঠের মধ্যে উপস্থিত। চারিদিকের লোক তাহাদের দেখিয়া হাততালি দিয়া উঠিল। নাপিত তখন জোলাকে সঙ্গে করিয়া লাফাইয়া একবার এদিকে যায়, আরেকবার ওদিকে যায়, আর ঘরের একখানা চাল ধরিয়া টান দেয়, হুড়মুড় খাইয়া ঘর পড়িয়া যায়। সবার সব লোক অবাক। রাজবাড়ির কুস্তিগিরেরা ভাবে, হায় হায়, না জানি ইহারা কত বড় পালোয়ান, হাতের একটা ঝাঁকুনি দিয়া এত বড় আটচালা ঘরখানা ভাঙিয়া ফেলিল। ইহাদের সঙ্গে লড়াই করিতে গেলে তো ঘরের মতোই উহাদের হাত পাগুলো ভাঙিয়া ফেলিবে। চলো, আমরা পালাই। তাহারা পালাইয়া গেলে নাপিত তখন মাঠের মধ্যেখানে দাঁড়াইয়া বুক ফুলাইয়া রাজাকে বলিল, মহারাজ, জলদি করিয়া আপনার পালোয়ানদের ডাকুন, দেখি তাহাদের কার গায়ে কত জোর। কিন্তু কে কাহার সঙ্গে কুস্তি লড়ে, তাহারা তো আগেই পালাইয়াছে। রাজা তখন নাপিত আর জোলাকে তাহার রাজ্যের সেনাপতি পদে নিযুক্ত করিল। সেনাপতির চাকরি পাইয়া জোলা আর নাপিত তো বেশ সুখে আছে। এর মধ্যে কোথা হইতে এক বাঘ আসিয়া রাজ্যে মহা উৎপাত লাগাইয়াছে। কাল এর ছাগল লইয়া যায়, পরশু ওর গরু লইয়া যায়, তারপর মানুষও লইয়া যায় শুনতেছি। রাজা তখন নাপিত আর জোলাকে ডাকিয়া বলিল, তোমরা যদি এই বাঘ মারিতে পারো তবে আমার 2 মেয়ের সঙ্গে তোমাদের 2 জনের বিবাহ দিব। নাপিত বলিল, এ আর কঠিন কাজ কি, তবে আমাকে 5 মণ ওজনের একটি বড়শি আর গোটা অষ্টেক পাঠা দিতে হইবে। রাজার আদেশে 5 মণ ওজনের একটি লোহার বড়শি তৈরি হইল। নাপিত তখন লোকজনের নিকট হইতে জানিয়া লইল কোথায় বাঘের উপদ্রব বেশি আর কোন সময়ে বাঘ আসে। তারপর নাপিত সেই বড়শির সঙ্গে 7-8টা পাঠা গাঁথিয়া এক গাছের লোহার শিকলে সেই বড়শি আটকাইয়া একটা গাছের সঙ্গে বাঁধিয়া রাখিল। তারপর জোলাকে সঙ্গে লইয়া গাছের আগডালে উঠিয়া বসিয়া রহিল। অনেক রাত্রে বাঘ আসিয়া সেই বড়শি সমেত পাঠা গিলিতে যাইয়া বড়শিতে আটকাইয়া গিয়া তর্জন গর্জন করিতে লাগিল। সকাল হইলে লোকজন ডাকিয়া নাপিত আর জোলা লাঠির আঘাতে বাঘটিকে মারিয়া ফেলিল। রাজা ভারী খুশি। তারপর ডোল ডগর বাজাইয়া নাপিত আর জোলার সঙ্গে তার 2 মেয়ের বিবাহ দিলেন। বিবাহের পরে বউ লইয়া বাসরঘরে যাইতে হয়। জোলা একা বাসরঘরে যাইতে ভয় পায়, নাপিতকে সঙ্গে যাইতে অনুরোধ করে। নাপিত বলে, বেটা জোলা, তোর বাসরঘরে আমি যাইব কেমন করিয়া? আমাকেও তো আমার বউয়ের সঙ্গে ভিন্ন বাসরঘরে যাইতে হইবে। তুই কোনো ভয় করিস না, খুব সাহসের সঙ্গে থাকবি। এই বলিয়া জোলাকে বাসর ঘরের মধ্যে ঠেলিয়া দিল। বাসর ঘরে যাইয়া জোলা এদিকে যায়, ওদিকে যায়। আহা, কত ঝাড়, কত লণ্ঠন ঝিকমিক জ্বলিতেছে, আর বিছানা ভরিয়া কত রঙের ফুল। জোলা কোথায় বসিবে তাহা ঠিক করিতে পারে না। তখন অতি শরমে পাপসখানার উপর কুচিমুচি হইয়া বসিয়া জোলা ঘামিতে লাগিল। কিছুক্ষণ বাদে হাতে পানের বাটা লইয়া পায়ে সোনার নূপুর ঝুমুর ঝুমুর বাজাইয়া পঞ্চসখী সঙ্গে করিয়া রাজকন্যা আসিয়া উপস্থিত। জোলা তখন ভয়ে জড়সড়। সে মনে করিল হিন্দুদের কোনো দেবতা যেন তাহাকে কাটিতে আসিয়াছে। তখন সে তাড়াতাড়ি উঠিয়া রাজকন্যার পায়ের উপর পড়িয়া বলিল, মা ঠাকুরুন, আমার কোনো অপরাধ নাই, সকলেই ওই নাপিত বেটার কারসাজি। রাজকন্যা সকলেই বুঝিতে পারিল। কথা রাজার কানেও গেল। রাজা তখন জোলা আর নাপিতকে তাড়াইয়া দিল। নাপিত রাগিয়া বলিল, বোকা জোলা, তোর বোকামির জন্যই অমন চাকরিটা তো গেলই, সঙ্গে রাজকন্যাও গেল। জোলা নাপিতকে জড়াইয়া ধরিয়া বলিল, তা গেলে গেল, চল ভাই, দেশে যাইয়া বৌদের লাথিগুতা খায়, সে তো গা সওয়া হইয়া গিয়াছে। এমন সন্দেহ আর ভয়ের মধ্যে থাকার চাইতে সেই ভালো। তৃতীয় গল্প, হেনতেন।
অল্প বয়সেই আজিজের বাপমা মরিয়া গেল। বড়ু নানা আজিজকে আনিয়া তাহার বাড়িতে রাখিলেন, কিন্তু তাহার মতো দুষ্ট ছেলেকে সামাল দিবে কতদিন। আজ এটা নষ্ট করে, কাল ওটা বাজারে বিক্রি করিয়া মিঠাই খায়। অনেক ধমকাধমকি মারপিট করিয়াও আজিজকে ভালো করা গেল না। পরিশেষে নানা তাহাকে বাড়ি হইতে তাড়াইয়া দিলেন। ১০-১২ বৎসর পরে একদিন অনেক টাকা পয়সা লইয়া আজিজ দেশে ফিরিয়া আসিল। আসিয়া শহরে একটা বাড়ি কিনিয়া ফেলিল। তারপর নানা নানির সঙ্গে সে দেখা করিতে আসিল। তাহার হাতে আংটি, ঘড়ি, পরনে দামি কাপড়। নানা নানি তো দেখিয়া অবাক। নানা জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ রে আজিজ, বিদেশ যাইয়া তুই এত টাকা পয়সা কামাই করলি কি করিয়া? আজিজ উত্তর করিল, না না, ওসব কথা জিজ্ঞাসা করিবেন না। টাকা পয়সা উপার্জন করিয়াছি হেনতেন করিয়া। নানা আবার জিজ্ঞাসা করিলেন, আরে নাতি, বল না, হেনতেন কাকে বলে? আজিজ বলিল, সে কথা আর একদিন বলিব নানা, আজ থাক। আজিজ চলিয়া গেল, কিন্তু নানার মনে কেবলই জাগে, হেনতেন কাকে বলে? আচ্ছা, নাতির মতো হেনতেন করিয়া নানা নিজের অবস্থা আরো ভালো করিতে পারে না? ভাবিয়া ভাবিয়া নানার আর ঘুম হয় না। সেদিন আজিজকে নানা ডাকিয়া আনিলেন। বড়লোক নাতির জন্য নানি অনেক পিঠা পায়েস করিয়াছেন। নানা নাতি দুইজনেই বসিয়া খাইতেছেন। নানা তখন কথাটা পারিলেন। হ্যাঁ রে আজিজ, সেদিন না বলিয়াছিলি হেনতেন কাকে বলে অন্য সময় বলবি? আজ তোকে কিছুতেই ছাড়িব না। হেনতেন কাকে বলে তোকে বলিতেই হইবে। একটা পিঠা চিবাইতে চিবাইতে আজিজ বলিল, না না, আজ ও কথা থাক, পরে একদিন বলিব। নানি বলিলেন, আর একদিন কেন নাতি? তোমার নানা যখন জানতে চান, আজই বলো না কেন ভাই? হেনতেন কাকে বলে আমারও তো জানিবার ইচ্ছা। আজিজ বলিল, আচ্ছা নানি, হেনতেন কাকে বলে আমি শুধু মুখেই বলিব না, আপনাদিগকে দেখাইয়া দেব। আমাকে শুধু ১ মাস সময় দিন। কি একটু ভাবিয়া আজিজ আবার বলিল, না না, একটা কথা। নানি তো সারা জীবন আপনার সংসারে খাটিয়া খাটিয়া শরীর ক্ষয় করিয়া ফেলিল। আপনি যদি অনুমতি দেন, তবে নানিকে আমার শহরের বাড়িতে কিছুদিন রাখিয়া সবকিছু দেখাইয়া আনি। এই কথা শুনিয়া নানি নাতির উপর খুব খুশি হইলেন। নানার মুখের দিকে তিনি চাহিয়া রহিলেন। নানা কি জবাব দেন? নানা বলিলেন, সে তো ভালো কথাই ভাই। আমার তো আর কোনো আত্মীয় স্বজন নাই, যেখানে যাইয়া তোমার নানি ২ দিন বিশ্রাম করিয়া আসিবে। তুমি বড় লোক নাতি, লইয়া যাও তোমার নানিকে, কয়েকদিন শহরের যা কিছু দেখিয়া আসুক। নানিকে সঙ্গে লইয়া আজিজ তাহার শহরের বাসায় আসিল। নানার বাড়ি হইতে ৫০-৬০ মাইল দূরে। কিছুদিন পর শহর হইতে আসিয়া আজিজ কাঁদো কাঁদো হইয়া নানাকে বলিল, নানা, দুঃখের কথা আর কি বলিব, একদিনের কলেরা হইয়াই নানি মারা গিয়াছেন। আপনাকে যে খবর দিব তাহারও সময় পাইলাম না। ডাক্তার কবিরাজের বাড়ি ঘুরিয়াই শরীর কাহিল করিয়া ফেলিলাম। নানা কিছুদিন বউর জন্য খুব কাঁদিলেন। তারপর ঘর সংসারের কাজে মনোযোগ দিলেন। আজিজ শহরের বাড়ি আসিয়া তাহার নানিকে বলিল, নানি, দুঃখের কথা আর কি বলিব, বসন্ত রোগ হইয়া একদিনেই নানা মরিয়া গিয়াছেন। শুনিয়া নানি ডাক ছাড়িয়া কাঁদিয়া উঠিলেন। ওরে আজিজ, শিগগিরই আমাকে বাড়ি রাখিয়া আয়। আজিজ আরো কাঁদো কাঁদো হইয়া বলিলেন, নানি, আপনার গ্রামের আরো ২-৩ জনের বসন্ত হইয়াছে। সেখানে গেলে আপনাকে বসন্ত রোগে ধরিবে। কিছুতেই আমি আপনাকে সেখানে লইয়া যাইতে পারি না। ৪-৫ দিন কাঁদিয়া কাটিয়া নানি আবার আগের মতোই খাওয়া দাওয়া করিতে লাগিলেন। কিছুদিন পর আজিজ আসিয়া তাহার নানার সঙ্গে দেখা করিয়া বলিল, নানা, আর কতদিন একলা সংসার সামলাইবেন? এই বুড়ো বয়সে কে দেয় আপনার ভাত পানি, আর কে লয় আপনার খবরাখবর? কয়েকদিন হাত পুড়াইয়া রান্না করিয়া খাইয়া নানা অতিষ্ঠ হইয়া উঠিয়াছেন। নাতির কথায় এক্কেবারে গলিয়া গেলেন। তাই তো রে ভাই, এই বুড়ো বয়সে ঘর সংসারের কাজ করিতে করিতে এক্কেবারে নাজেহাল হইয়া পড়িয়াছি।
সুযোগ বুঝিয়া আজিজ বলিল, না না, আমার বাসার ধারে এক্কেবারে নানির মতো দেখিতে একটি বিধবা মেয়ে আছে, নানির মতো বয়সী। বলেন তো তার সঙ্গে আপনার বিবাহের জোগাড় করিতে পারি। নানা বলিলেন, না রে ভাই, এই বুড়ো বয়সে কাকে আনিয়া দিবি? জানি না, চিনি না, আমার ঘর সংসার নাস্তানাবুদ করিয়া ফেলিবে। আজিজ বলিল, না না, ওসব চিন্তা করবেন না। আমার বাসার কাছে বলিয়া সর্বদাই মেয়েকে দেখিতে পাই, তার চাল চলন এক্কেবারে নানির মতো। আপনি দেখিলেই বুঝিতে পারিবেন না মেয়েটি নানি ছাড়া অপর কেহ। নানা তখন বলিল, আচ্ছা, তোর যদি ইচ্ছা হয় তবে বিবাহের বন্দোবস্ত কর। আজিজ বলিল, না না, খালি হাতে তো আর বিবাহ হয় না, কনেপক্ষ আবার শরীফ ঘর, অন্তত 1000 টাকা না হইলে এই বিবাহের কাজে নামা যায় না। নানা গনিয়া গনিয়া নাতির হাতে 1000 টাকার নোট দিলেন। বাসায় আসিয়া আজিজ তাহার নানিকে বলিল, নানি, এইভাবে বিধবা হইয়া আপনি আর কতদিন থাকিবেন? আমাকে তো জানেনি, আমার মতিগতির কোনো ঠিক নাই। যা টাকা পয়সা আছে ফুরাইলা আবার বিদেশ চলিয়া যাইব, তখন আপনার কি উপায় হইবে? নানি একটি দীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া বলিল, তাই তো রে ভাই, আমার ভবিষ্যৎ ভাবিয়া কুলকিনারা পাই না। আজিজ বলিল, অমুক গ্রামের এক বুড়ো লোক দেখিয়াছি, এক্কেবারে নানার মতো দেখিতে, অবস্থা বেশ ভালোই, অল্পদিন হইল তাহার বউ মরিয়াছে। আপনি যদি বলেন তাহার সঙ্গে আপনার বিবাহের বন্দোবস্ত করতে পারি। শুনিয়া নানি খেপিয়া উঠিলেন, আরে হতবাগা, আমার কি এখন বিয়ের বয়স আছে? আজিজ বলিল, সেই বুড়ো লোকটারও কি বিয়ের বয়স আছে? তবে দিনে দিনে আপনি যখন আরও কমজোর হইয়া পড়িবেন, তখন আপনার দেখাশোনা কে করিবে? নানি, আপনি তো আমার কথায় বিশ্বাস করিবেন না। লোকটার চাল চলন বলন হাব ভাব গায়ের রং একেবারে নানার মতো। প্রথম দেখিলে তাহাকে অপর লোক বলিয়া চিনতেই পারিবেন না। নানি বলিলেন, তোর নানার মতো যদি দেখিতে হয় তবে কর বিয়ের জোগাড়। শুভ দিনে শুভক্ষণে নানা বিবাহের পোশাক পরিয়া পালকিতে চড়িয়া কয়েকজন বরযাত্রী সঙ্গে লইয়া নাতির বাড়িতে আসিয়া উপস্থিত হইলেন। বাজি বন্দুক ফুটাইয়া নাতি বুড়ো নৌসাকে ঘরে আনাইয়া বসাইলেন। শাহ নজরের সময় নানা নানিকে চিনিতে পারিলেন, নানিও নানাকে চিনিতে পারিলেন। দুজনেই দুজনকে পাইয়া ভারী খুশি। তবুও নানা আজিজকে ডাকিয়া ধমকাইয়া বলিলেন, ওরে লক্ষ্মী ছাড়া, এই তোর কীর্তি? হাসিতে হাসিতে আজিজ আসিয়া নানাকে বলিল, নানা, হেনতেন কাহাকে বলে জানিতে চাহিয়াছিলেন, তাই হেনতেন কাহাকে বলে আপনাদিগকে হাতে কলমে দেখাইয়া দিলাম। ধন্যবাদ। এই ছিল বাঙালির হাসির গল্পের প্রথম পর্ব। আশা করি গল্পগুলো ভালো লেগেছে। যদি গল্পগুলো ভালো লাগে তবে আমাদের চ্যানেল চিরায়ত সাহিত্যকে লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।